আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে এবং সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি ফাহমিদা তোলা। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। উপকূল অঞ্চলে ঘূর্ণিঝড় রিমালের আঘাত, জলোচ্ছ্বাসে নিচু এলাকা প্লাবিত ও ভারী বর্ষণে কক্সবাজার পার্বত্য অঞ্চলে ভূমিধসের আশঙ্কা। তারেককে দেশে আনতে যুক্তরাজ্যকে অনুরোধ করা হবে বললেন প্রধানমন্ত্রী। কোটালীপাড়ায় চেয়ারম্যান কাউন্সিলরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। এবং এমপি আনার হত্যার সন্দেহভাজন মূল হোতা শাহিনকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা চাইবে ডিবি। তদন্তে কলকাতায় ডিবির 4 সদস্য। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ঘূর্ণিঝড় রিমাল দেশের উপকূলীয় এলাকায় তাণ্ডব চালাচ্ছে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। এখন পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রিমালের প্রভাবে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। যাযাবর মিন্টু রিপোর্ট। প্রবল ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র আরও উত্তর দিকে অগ্রসর হয়ে 1-2 ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম করে সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি পরবর্তী 5 থেকে 7 ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে। মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, 9000 যে আশ্রয় কেন্দ্র আছে তা উপকূলে মানুষের জন্য যথেষ্ট। একদিন আগে আশ্রয় কেন্দ্রে খাবার পৌঁছে গেছে। এখন যে জলোচ্ছ্বাস যেটা হয়েছে এটা আরও কিছুটা ওই সময় বাড়ার সম্ভাবনা আছে এবং এখন তো 100 থেকে 110 থেকে 120 কিলোমিটার যে আমরা আবহাওয়ার সেটা তো বর্তমানে চলতেছে এবং মূল অংশটা 1 থেকে 2 ঘন্টা যখন অতিক্রম করবে তখন ওই সময় যদি জোয়ার থাকে তাহলে জলোচ্ছ্বাসটা আবার বাড়ার সম্ভাবনা আছে এবং বাতাসটাও আর একটু বাড়ার সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড় রিমালের কারণে দুর্যোগ এলাকায় সোমবার সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা বন্ধ করা হয়েছে। আর কিন্তু এখানে কর্মচারীরা যারা তাদের কিন্তু এখানে সার্বক্ষণিকভাবে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে থাকার জন্য নির্দেশ দিয়েছি, যাতে কোনো আশ্রয়ের জন্য কোনো লোক আসলে যেন তারা সহযোগিতা পায়। উপকূলীয় জেলাগুলোতে ঝড়ো হাওয়া ও বৃষ্টি হচ্ছে। রিমালের প্রভাবে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ারে পানিতে তলিয়ে গেছে নোয়াখালীর উপকূলীয় এলাকার বেড়িবাঁধের বাইরে নিজুম দ্বীপ, খাসিয়ার চর, ডালচর সহ বেশ কয়েকটি বিচ্ছিন্ন চর। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। মনির হাসান, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লন্ডনে থাকা সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে দেশে ফেরাতে ব্রিটিশ সরকারকে অনুরোধ জানানো হবে। কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত চেয়ারম্যান ও কাউন্সিলরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু বিদেশে পালিয়ে থাকা খুনি ও তারেক রহমান সহ সবাইকে দেশে ফিরিয়ে সাজা কার্যকর করা হবে। নীলাদ্রি শেখর রিপোর্ট। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত 21শে মে। সেই নির্বাচনে বিজয়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী আসন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত চেয়ারম্যান ও কাউন্সিলররা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আসেন তার সরকারি বাসভবন গণভবনে। এলাকার উন্নয়নে তাদের ভূমিকা রাখতে বিভিন্ন নির্দেশনা দেন বঙ্গবন্ধু কন্যা। সাজাপ্রাপ্ত গ্রেড হামলার আসামি, সাজাপ্রাপ্ত দুর্নীতিতে চ্যাম্পিয়ন, সাজাপ্রাপ্ত আসামি, সেটাকে এখন আমরা নিয়ে আসবো ব্রিটিশ
গভর্নমেন্টের কাছে আমরা সেই আবেদনও করবো সরকারের পক্ষ থেকে যে ওখানে যে আসামি তাদের জিয়া সাজাপ্রাপ্ত তাকে যেন বাংলাদেশে ফেরত পাঠায় সেই দাবিটা এখন আমরা সেই চিঠিটা দূর করে ওই সেই ব্যবস্থা আমরা দেবো এবং ওটাকে নিয়ে এসে এদেশে সাজাটা বাস্তবায়ন করতে হবে। তারেক রহমানের মতো বিদেশে পালিয়ে থাকা আসামিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান সরকার প্রধান। এই সাজাপ্রাপ্ত আসামিকে ধরে নিয়ে এসে যেমন জাতিপুর বঙ্গবন্ধু সেগুলোর খুনিরা যারা তারাও একজন বাইরে আছে সেগুলো আমরা ফোন করছি, আমরা চেষ্টা করছি। আর সেই সাথে সব আরও যারা সাজাপ্রাপ্ত আসামি তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদের শাস্তিটা কায়েম করা এবং দেশের মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করা, অর্থনৈতিক মুক্তি এবং অগ্রগতি অব্যাহত রাখা, এটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে এখন আমাদের কাজ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার দেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। আবারও ঘূর্ণিঝড় প্রসঙ্গ। ঘূর্ণিঝড় রিমাল দেশের উপকূলীয় এলাকায় তাণ্ডব চালাচ্ছে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। এখন পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রিমালের প্রভাবে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। যাযাবর মিন্টু রিপোর্ট। প্রবল ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর হয়ে মোংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ জেদুপাড়া উপকূল অতিক্রম করছে। এটির কেন্দ্র আরও উত্তর দিকে অগ্রসর হয়ে কয়েক ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম করবে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, 9000 যে আশ্রয় কেন্দ্র আছে তা উপকূলের মানুষের জন্য যথেষ্ট। একদিন আগে আশ্রয় কেন্দ্রে খাবার পৌঁছে গেছে। এখন যে জলোচ্ছ্বাস যেটা হয়েছে এটা আরও কিছুটা ওই সময় বাড়ার সম্ভাবনা আছে এবং এখন তো 100 থেকে 110 থেকে 120 কিলোমিটার যে আমরা আবহাওয়ার সেটা তো বর্তমানে চলতেছে এবং মূল অংশটা 1 থেকে 2 ঘন্টা যখন অতিক্রম করবে তখন ওই সময় যদি জোয়ার থাকে তাহলে আবার জলোচ্ছ্বাসটা আবার বাড়ার সম্ভাবনা আছে এবং বাতাসটাও আর একটু বাড়ার সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড় রিমালের কারণে দুর্গত এলাকায় আজ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা বন্ধ করা হয়েছে। আর কিন্তু এখানে কর্মচারীরা যারা তাদের কিন্তু এখানে সার্বক্ষণিকভাবে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে থাকার জন্য নির্দেশ দিয়েছি, যাতে কোনো আশ্রয়ের জন্য কোনো লোক আসলে যেন তারা সহযোগিতা পায়। উপকূলীয় জেলাগুলোতে ঝড়ো হাওয়া ও বৃষ্টি হচ্ছে। রিমালের প্রভাবে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ারের পানিতে তলিয়ে গেছে নোয়াখালীর উপকূলীয় এলাকার বেড়ি বাঁধের বাইরের নিজুম দ্বীপ, ঘাসিয়ার চর, ঢাল চরসহ বেশ কয়েকটি বিচ্ছিন্ন চর। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশে নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহিনকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছে ডিবি। ভারতে গ্রেপ্তার হওয়াদের জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের 4 সদস্যের প্রতিনিধি দলটি কলকাতা যাওয়ার সময় ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, শাহিন আমেরিকায় পালিয়েছেন বলে ধারণা তার। 2 দেশের গোয়েন্দাদের অনুসন্ধান ও তথ্য বিনিময়ের মাধ্যমে হত্যার কারণ উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে মনে করেন গোয়েন্দা প্রধান। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড তদন্তে মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান হারুন অর রশিদের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল এখন কলকাতায়। হত্যাকাণ্ডের মোটিভ ও প্রয়োজনীয় তথ্য উদ্ঘাটনে ভারতে গ্রেপ্তার জিহাদ হাওলাদার ওরফে কসাই জিহাদ সহ অন্য আসামিদের জিজ্ঞাসাবাদ করবেন তারা। সকালে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোয়েন্দা প্রধান জানান, শাহিনকে দেশে ফিরিয়ে আনতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ পুলিশ। ভারতীয় মানে যে পুলিশ কর্মকর্তার তাদেরও সহযোগিতা চাইব এবং আমরা প্রথমে
যেখানে অপরাধটি সংঘটিত হয়েছে আমরা সে পিও আমরা ভিজিট করব। কলকাতায় পৌঁছে গোয়েন্দা প্রধান জানান, বাংলাদেশের তদন্ত দল ভারতীয় পুলিশের সাথে সমন্বিতভাবে তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল পরিদর্শন ও আসামিদের জিজ্ঞাসাবাদ করবে। এতে যেহেতু এখানে হত্যাকাণ্ডটি পশ্চিমবঙ্গের কলকাতায় ঘটেছে, আমরা কলকাতা পুলিশের সাথেও এই বিষয়ে ইন্টারপোলের সহায়তা আমরা একসাথে যদি চাই এটা আরো ভালো হবে। সেই জন্য আমরা কলকাতা পুলিশের সাথে এই বিষয়ে কথা বলবো। তাকে হত্যা করে গুম করার উদ্দেশ্যে পৈশাচিকভাবে কুচি করে লাশটা কোথাও না কোথাও ফেলে দেওয়া হয়েছে। এটা আমরা জানি, আমরা ওইখান থেকে যেটা দেখেছি, তারা তাদের পক্ষে যে আসামি যাকে গ্রেপ্তার করছে তাকে নিয়ে কলকাতার সিআইডি অনেক কাজ করছে, অনেক দূরে এগিয়েছে। আমার বিশ্বাস দ্রুত সম্ভবই আপনারা তার তথ্যটা পেয়ে যাবেন। এমপি আনারের মরদেহ এখনও উদ্ধার হয়নি। মরদেহের অংশবিশেষ হলেও উদ্ধার করা যায় কিনা এ ব্যাপারে কলকাতা পুলিশকে সহযোগিতা করবে বাংলাদেশের গোয়েন্দারা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ও প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা সিনেমার সম্পাদক এবং বাংলাদেশের প্রথম শিশু চলচ্চিত্র প্রেসিডেন্ট এর পরিচালক ফজলুল হকের জন্মদিনে তার অবদানের কথা স্মরণ করেন বক্তারা। এক আলোচনায় বক্তারা বলেন, চলচ্চিত্র ও চলচ্চিত্র সাংবাদিকতায় তিনি ছিলেন পথিকৃৎ। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল পাশা। 1930 সালের 26শে মে বগুড়ায় সম্ভ্রান্ত পরিবারে ফজলুল হকের জন্ম। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তিনি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কথিকা লিখতেন। আকাশবাণী কলকাতায় পদ্মা, মেঘনা, যমুনা নামে নাটক রচনা ও পরিচালনা করেছিলেন। আকাশবাণীতে পরিচালনা করতেন মনি হক নামে অনুষ্ঠান। বাংলা ভাষাকে সর্বস্তরে পৌঁছে দিতে 1972 সালে ঘড়ির ডায়ালে বাংলায় সময় লেখা বাংলা ঘড়ি চালু করেন। 1975 সালের 22শে ফেব্রুয়ারি মুক্তি পায় তার চলচ্চিত্র উত্তরণ। 1960 সালে শুরু করেছিলেন আজান নামে চিত্রনাট্য লেখা। তাঁর জন্মদিনে রাবেয়া খাতুন ফাউন্ডেশনে ফজলুল হক স্মৃতি কমিটি আলোচনার আয়োজন করে। স্বপ্নবাজ মানুষ, উনি সবসময় তো বর্তমান থেকে ভবিষ্যতের স্বপ্ন দেখেছেন। সে স্বপ্নের মানুষে আজ তৈরি হয়েছে আমরা। এই দেশে কেউ তখন চলচ্চিত্র নির্মাণ করেন নাই, তো সেই ক্ষেত্রে বলবো যে সেই সময় উনি পত্রিকা বের করেছেন এবং সেখানে অনেক আশার নিউজ ছিল যে এই দেশে চলচ্চিত্র নির্মিত হবে, তার একটা ইঙ্গিত ছিল। তার মনের মতো কাজগুলো করেন, যেমন ভালো পত্রিকা যে হচ্ছে, যেটা ছবির প্রতি অনেক ইন্টারেস্ট ছিলেন, চ্যানেলে খুব ভালো ভালো ছবি হচ্ছে, এগুলো যদি সুন্দর করে ঠিকঠাক মতো হয় আমার মনে হয় তিনি উপরে উঠে দেখবেন এবং অনেক খুশি হবেন। বক্তারা বলেন, তিনি যতটা কাজ করেছেন তার চেয়ে বেশি পথ দেখিয়েছেন। তিনি স্বপ্নবাজ মানুষের পথিকৃৎ ছিলেন। যতটা না কাজ করেছেন তার চাইতে বেশি পথ দেখিয়েছেন। চলচ্চিত্র শিল্প যখন গড়ে ওঠেনি তখন উনি সিনে পত্রিকা, চলচ্চিত্র সাংবাদিকতা নিয়ে কথা বলেছেন, চলচ্চিত্র সংবাদপত্র তৈরি করেছেন। এখন হয়তো আমরা সহজ মনে করলেও ওটা কিন্তু একটা সত্যি দুঃসাহসিকই ব্যাপার ছিল। যে মানুষ যায় এক স্টেপ, উনি 50 স্টেপ অ্যাডভান্স চলে গেছেন, যেখানে মানুষের ব্রেনই যায় পৌঁছায় না। আর তার জিনিসগুলো যদি বিকৃত হয় তাহলে কিন্তু অর্থহীন হয়ে যাবে। তার যে জিনিসগুলো করে গেছেন সেগুলো সত্যি আগাতে চান, সেই রকম মন দিয়ে আঁকড়ান, সেই মস্তিষ্ক দিয়েই আঁকড়ান, যাতে তার ভ্যালুটা। যে রাস্তাটি তৈরি করে নিতে হয় সে রাস্তায় হাঁটা তো খুবই মুশকিল। এরকম একটি জায়গায় তিনি একটি রাস্তা তৈরি করেছেন। ফজলুল হক চলচ্চিত্র ও চলচ্চিত্র সাংবাদিকতা নিয়ে স্বপ্ন অন্যদের থেকে এগিয়ে থেকে ভবিষ্যৎ চিন্তা করতেন বলে মন্তব্য করেন তারা। রফিকুল বাশা, চ্যানেল আই, ঢাকা। এবারে প্রাক বাজেট 2024-25। বাংলাদেশ কি তবে অতিমাত্রায় ঋণ জর্জরিত দেশের তালিকায় ওঠার শঙ্কায়? এই মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তার মতে, বাস্তবতা অস্বীকার করার প্রবণতায় ভেতরে ভেতরে ক্ষয়ে গেছে দারুণ শক্তিশালী এক অর্থনীতি। ডেপুটি গভর্নর ডক্টর হাবিবুর রহমান বলেছেন, মূল্যস্ফীতি বাদ দিলে অর্থনীতি অন্য সুযোগ নিয়ে এখনই অত উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। রিজভিন আওয়াজের রিপোর্ট। মহামারী করোনাকাল তো বটেই, এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধের অনিশ্চয়তার কালেও সামষ্টিক অর্থনীতি এতটা নাজুক অবস্থায় ছিল না।
অর্থনীতির স্থিতিশীলতা তাসের ঘরের মতো ভেঙে পড়ার দশায় নিয়ে গেছে উচ্চ মূল্যস্ফীতি। চলতি অর্থবছরে 7.5% আটকে রাখার প্রতিশ্রুতি দিলেও আদতে পুরো বছর জুড়েই গড় মূল্যস্ফীতি 10%-এর আশেপাশে ছিল। 2023 সালে 30 জুন ডলারের বিপরীতে টাকার মান ছিল 108, আর এখন তথাকথিত ক্রলিং পেগ অনুযায়ী দর 117 টাকা, আদতে আরও বেশি। কঠোরভাবে আমদানি নিয়ন্ত্রণ চলছে। গত অর্থবছরে রপ্তানিতে প্রবৃদ্ধি ছিল 6.67%। 21 মে পর্যন্ত পাওয়া তথ্য বলছে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হবে অর্ধেক। সুবাতাস প্রবাস আয়ে 2.75% প্রবৃদ্ধির জায়গায় 10 মাসে প্রবৃদ্ধি প্রায় 8%। রপ্তানি এবং প্রবাস আয়ে প্রবৃদ্ধির পরও রিজার্ভের পতন ঠেকানো যাচ্ছে না কেন, সেটা এক বড় গোলকধাঁধাই থেকে যাচ্ছে। এখন কিছু কিছু হলেও স্বীকার করে যে কিছু সমস্যা আছে, কিন্তু সমস্যার গভীর যে ইউক্রেন যুদ্ধে না, সমস্যার গভীর যে গাজাতে না, সমস্যার গভীর যে করোনাতে না, এই সমস্যার গভীর যে আমার 1 দশকের সংস্কারের অভাবের কারণে হয়েছে, সেটা তো কেউ এখনো স্বীকার করেন না। সেই রাজনৈতিক স্বীকারোক্তিটার জন্য যেন বড় মূল্য না দিতে হয়, সেটা খেয়াল রাখতে। সর্বোচ্চ নেতৃত্ব হয়তো সম্পূর্ণভাবে এই চিত্রটা যে আছে অর্থনীতিতে, সেটার ব্যাপারে হয়তো ওয়াকিবহাল না। চলতি হিসাব নেতিবাচক অবস্থা থেকে ইতিবাচক হওয়াটা স্বস্তির। সরাসরি বিদেশি বিনিয়োগ কমেছে, তবে গত অর্থবছরের তুলনায় রাজস্ব আয়ে প্রবৃদ্ধি প্রায় 5%। তারপরও আর্থিক হিসাবের অবস্থা আরও শোচনীয় হয়েছে। করোনা উত্তর পরিস্থিতিতে সরকার ক, খ, গ 3 রকমের প্রকল্প তৈরি করেছিল না, যেগুলি খুবই জরুরি সেগুলিতে করতে হবে, যেগুলি কিছুদিন আটকানো যায় সেগুলি পরেও করব, আর যেগুলি একদমই প্রয়োজন নয় সেগুলি ফেলে দিব। এই রকম যে নিরীক্ষা, আপনার পরিবীক্ষণ, বার্ষিক উন্নয়ন কর্মসূচি ধরে করা, এটা তো এইবার করা হচ্ছে বলে এখন পর্যন্ত আমরা শুনি নাই। টাকার অবমূল্যায়ন ও সুদ হারের বৃদ্ধির মতো সিদ্ধান্তগুলোর সুফল পেতে সময় লাগবে, স্বীকার করেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর। আমাদের জাতীয় পর্যায়ে যে সমস্যা আমরা মনে করছি মূল্যস্ফীতি একটা অন্যতম সমস্যা, এবং এটা আমরা অনেক পলিসি নিয়েছি, তো পলিসির যে ফলাফল পার্সিয়ালি হয়তো পেয়েছি, যেটা যেরকম পাওয়া দরকার সেটা আমরা হয়তো পাইনি। এটাকে কস্টলি করে দেওয়ার যে পলিসি আমরা কিন্তু গ্রহণ করেছি। রিজার্ভের উপর চাপ কমার জন্য আমাদের বৈদেশিক মুদ্রার চাহিদা এবং যোগানের যে গ্যাপ, সেই গ্যাপটা কমানোর প্রয়োজন ছিল। তো টাকার অবমূল্যায়নের মাধ্যমে আমরা মনে করছি বৈদেশিক মুদ্রার যোগান বৃদ্ধি পাবে। বাংলাদেশের অর্থনীতিতে অনেক আজব বিষয়ের মধ্যে অন্যতম শেয়ার বাজার। 2023 সালে 30 জুন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্যসূচক ছিল 6,344। বছর না ঘুরতেই এটা 1000 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,312-তে। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। মধুমাস জ্যৈষ্ঠের গরমে কদর বেড়েছে রসালো ফল লিচুর। এবার ফলন ভালো হওয়ার পাশাপাশি চড়া দাম পেয়ে খুশি চাষিরা, তবে দাম বেশি হওয়ায় অসন্তুষ্ট ক্রেতারা। সপ্তাহের শেষ দিকে পুরো দমে বাজারে জমে উঠলে লিচুর দাম কমার কথা বলেন ব্যবসায়ীরা। সাদি মাহমুদের রিপোর্ট। টকটকে লাল আর অম্লমধুর স্বাদের গ্রীষ্মকালীন রসালো ফল লিচু। গ্রাম কি শহর, ছোট বড় সবার কাছে প্রিয় এই ফল। বাজারে এখন মৌসুমি ফল লিচুর চাহিদা তুঙ্গে। রীতিমতো হাক ডাক দিয়ে রাজধানীর বাজারগুলোতে লিচু বিক্রি করছেন ব্যবসায়ীরা। তবে লিচুর দাম নিয়ে প্রায়ই ক্রেতা বিক্রেতার কথার লড়াই চলে রাজধানীর বাজারগুলোতে। পাবনা, রাজশাহী ও দিনাজপুর থেকে রাজধানীতে প্রতিদিনই আসছে বাহারি লিচু। লিচুর রং যত বেশি লাল, ক্রেতাদের আকর্ষণও ততই বেশি। সিন্ডিকেটের মূল্য হচ্ছে খুচরা আলাদা, আড়তদার না, বাগান না। 100তে জীবনে 100 লিচু হয় না, 100 তো হয় 90, মানে 90টা 85টা, ঠিক আছে। ওই লিচুগুলো আমাদের পূরণ করে দেওয়া লাগে। মাল কিন্তু দামও বেশি পাইছে, আল্লাহ দিলে ব্যবহারে যা 350 হইতে 400 খুচরা বিক্রি। রোদের কারণে মাল কিছু মোকামে নষ্ট হয়েছে, যার কারণে মাল যাই আসে মাল কম দামে বিক্রি হবে না। দাম আমরা একটু বেশি করেই কিনছি, আমাদের কিনা পড়ছে এটা আপনার 270 টাকা করে, মানে আপনার প্রতি শ। 500 টাকার লেচু 350 টাকা বিক্রি করতেছি। আকাশের অবস্থা ভালো না, এই কারণে বিক্রি করতেছি, বিক্রি করে চলে যাবো। হয়তো ভালোটা আপনার কদিন পরে আসবে।
এখন বাজারে যা আছে তাই পাবলিক নিয়ে খাইতেছে, আমরা বিক্রি করতেছি। বাজারে প্রচুর লিচুর সরবরাহ থাকলেও দাম বেশির অভিযোগ ক্রেতাদের। একদম ভালো কোয়ালিটিরটা 250 থেকে 300-র মধ্যে থাকে। আই থিঙ্ক ইটস ফাইন। এখনো তো পুরো লেচু আসে নাই, সেই তুলনায় হালকা একটু বেশি এখন বর্তমানে দাম। এখন ওরা মানে বোম্বাই যেহেতু রাজশাহীটা বলতেছে 300 টাকা, আমি তো 250 টাকা বললাম, দিচ্ছে না। লিচুর অঞ্চল খ্যাত পাবনা, রাজশাহী, দিনাজপুরে বাগানে বাগানে শোভা পাচ্ছে মধুমাসের রসালো এই ফল। বাগান মালিকরা জানিয়েছেন কয়েক বছরের মধ্যে এবার লিচুর বেশি ফলন হয়েছে। সপ্তাহের ব্যবধানে তাই লিচুর দাম কমার কথা বলছেন ব্যবসায়ীরা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। সংবাদ এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি এবং বিরতির পর যা থাকছে। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। এবারে কৃষি সংবাদ। নীলফামারীতে সাবেক ইপিজেড কর্মী আশরাফুল চ্যানেল আইতে কৃষি উন্নয়নমূলক অনুষ্ঠান হৃদয় মাটি ও মানুষ দেখে উৎসাহী হয়ে সুপারফুড, চিয়া সিড ও কিনোয়া আবাদ করেছেন। এতে নিজে আর্থিকভাবে সচ্ছল হওয়ার পাশাপাশি অনেকের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন তার ফসলি ক্ষেতে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের শাহজাদপুরে শুরু হয়েছে যমুনার তীব্র ভাঙন। কয়েকদিনের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে বসত ভিটা সহ বিস্তীর্ণ ফসলি জমি। আতঙ্কে অনেকে অন্যত্র সরিয়ে নিচ্ছেন ঘরবাড়ি। ভাঙনের জন্য ঠিকাদারের গাফিলতিকে দায়ী করছেন ভুক্তভোগীরা। আর ভাঙন রোধে কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এবারে খেলার খবর। দশ বছর পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর শিরোপা পুনরুদ্ধার